লক্ষ্মী বড় না শনি বড়, এই কথা নিয়েই আজকে কিছু ভগবত কথা আলোচনা হোক। তার আগে ভগবত একটু বন্দনা করে আমি বলি, আমরা সবাই মিলে শ্রবণ কর। ওম নমো ভগবতয়ে নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ। ওম নমো নমো জয় জয় নমস্তে করুণাময় ব্রহ্ম ব্রহ্ম হৃদি গদাধর নম হয় কৃপাময় নম বেদয়ুদ্ধার হয় নম নম মেনিকলে নম কুর্মরূপধারী সমুদ্রমন্থনকারী জয় জয় নমস্তে শ্রীধর নম বামন রূপ মহারি বলি ভূপ জয় জয় আদি দামোদর নম বরাহ কায় হিরণাক্ষ বিনাশ হয় জয় জয় মোহিনী করে নম নৃসিংহরূপধারী হিরণ্যকশিপ বিনাশ করি জয় জয় প্রহ্লাদ মহারাজ জয় জয় প্রহ্লাদ মহারাজ। গোলক বৈকুণ্ঠ ধামে আপনি শ্রীহরি শঙ্খ চক্র গদা পদ্মধারী অনন্ত সজ্জায় প্রভু করেছেন শয়ন। স্বয়ং লক্ষ্মী মহাপ্রভুর পদসেবা করছে। মহামুনি নারদ প্রত্যেক দিন বৈকুণ্ঠ ধামে বিনা বাজাতে বাজাতে প্রভুর নাম গুণগান কীর্তন করতে করতে চলে যান। প্রভুর কাছে যে প্রভুর নাম স্মরণ করছে, প্রভুর নামে গান করছে বিনা বাজিয়ে। আমার সাথে বিনার তার কেটে গেল। নারদ চমকিত হয়ে বলছে, এ কি, প্রত্যেক দিন আমি বৈকুণ্ঠ ধামে প্রভুর নামে গুণগান কীর্তন করি, আজকের কেন বিনা তার কেটে গেল? প্রভু তখন বলছেন, নারদ পিছনের দিকে তাকিয়ে দেখো। পিছনে তাকিয়ে দেখে গ্রহরাজ শনিদেবের সাহায্যে শনির কোপানলে এই বিনার তার কেটে গেছে। গ্রহরাজ এসে বলছে, প্রভু আমি আপনার কাছে এসেছি প্রার্থনায়, এই আমার মর্তধামে প্রতি ঘরে ঘরে কমলার পূজা হয়, আর আমার নাম শুনলে আতঙ্কে নরনারী শিওরে ওঠে। কেন আমার পূজা কেন হয় না? আমাকে দেখলে, আমার নাম শুনলে আতঙ্কে নরনারী কেঁপে ওঠে কেন? নারায়ণ তখন বলছেন, গ্রহরাজ আমি কথা বলি শোনো, কমলা আর তুমি চলে যাও মর্তধামে। গ্রহরাজ তখন বলছে, সে কি প্রভু, মর্তধামে কি মুহূর্তে যাব? মর্তধামে কি জ্বালা যন্ত্রণা, তার অন্ত নেই, আপনি এর বিচার করে দেন। প্রভু বলছেন না। বিষ্ণু বলছে, না, এখানে বিচার হবে না, তোমাদের বিচার মর্তধামে শ্রীবৎসরাজ। তাহলে মর্তধামে নরলোকে বিচার করবে দেবতাদের? তা বলছে, হ্যাঁ, মহাধার্মিক রাজা, সেই রাজাই তোমাদের বিচার করে দেবে, তুমি চলে যাও। এইবার কমলা আর গ্রহরাজ দুজনে মর্তধামে এসে উপস্থিত।
মর্তধামে এসে দেখছে শ্রীবৎস রাজার রাজ্যে বিচার হচ্ছে। একজন পুরুষ আর দুইজন নারী। দুইটি মহিলা বলছে, এ বলছে আমার স্বামী, অপরজন বলছে আমার স্বামী। এই দুইজনে ওই পুরুষ ছেলেটাকে ধরে একবার ও টেনে নিয়ে যায় হাত ধরে, আর একবার এ টেনে নিয়ে যায় হাত ধরে। এই কাণ্ড হচ্ছে। মহারাজ কি বিচার করবে চিন্তা করে পাচ্ছে না। তখন বলছে, শান্ত হও, তোমরা দুজনেই বলছো আমার স্বামী, তা পুরুষ তো একজন, একজন যদি স্বামী হয় দুজনের তো হয় না, তা আসল স্ত্রী কে? তো বলছে মহারাজ আমি, ও বলছে আমি। এই দুজনে বাজিয়ে দিয়েছে দ্বন্দ্ব। দুজনেই বলছে আমার স্বামী, ও বলছে না আমার স্বামী। বেশ ঠান্ডা। এইবার জল্লাদকে ডাকলেন। জল্লাদকে বলছে, দেখো এই একজন পুরুষ আর এই দুইজন নারী, এরা বলছে, এ বলছে আমার স্বামী, ও বলছে আমার স্বামী। এইভাবে তো হয় না, অস্ত্র নিয়ে একে দুই খণ্ডে খণ্ডিত করো, করে দুজনকে ভাগ করে দিও। যে নকল স্ত্রী সে বলছে ঠিক বিচার হয়েছে। হ্যাঁ, আমাকে স্ত্রী বলে মানছে না, আমাকে স্বীকার করছে না আমার বউ, উনি আমার নিজের বউ বলে। আর যে অরিজিনাল যে বউ, সে বলছে প্রভু দুখণ্ডে খণ্ডিত করতে হবে না, ওর স্বামী আমার নয়, ওর স্বামী ওকে দিয়ে দাও, তবু আমার শীতের সিঁদুর বজায় থাকবে, ও বেঁচে থাক। আসল স্ত্রী যে কোনোদিন স্বামীর অমঙ্গল চায় না, এটা মহারাজ বুঝতে পারেন। বুঝতে পেরে তখন যে ওই আনন্দে উত্তর হয়েছিল তাকে ধরে বলছে, যাও এখানে নিয়ে যাও দক্ষিণ মশলে গর্তার নাম, এ হলো শয়তানি মেয়ে। মানে ব্রহ্মরাজ আর কমলার দুজনে এই বিচার দেখলো, দাঁড়িয়ে দেন, দেখে বলছে যে মহারাজ আমাদের দুজনের মধ্যে কে বড়, কে শ্রেষ্ঠ, এই বিচার করে দিতে হবে। শ্রীবৎসরাজ চমকে উঠে বলছে, কি দেবতাদের বিচার এই মর্তে? বলছে হ্যাঁ, তোমাকেই বিচার করতে হবে, কারণ তুমি এ রাজ্যের রাজা, তুমি মহারাজা, ধার্মিক, তুমি সূক্ষ্ম ন্যায্য বিচার তুমি করবে ঠিকই। বেশ, আজকের তো সময় নেই, আজকে তোমরা ফিরে চলে যাও, কালকেরে প্রভাতে আসবে, আসলে তোমাদের বিচার কালচার হবে। এইবার লক্ষ্মী আর শনি দুজনে চলে আসলো। মহারাজ চিন্তা করছে দেবতাদের বিচার, কে ছোট আর কে বড়, এ আমি কেমন করে করব? গভীর চিন্তায় পড়ে গেল মহারাজ। অনেক চিন্তার পরে ঠিক করতে পারলো যে আছে একটা বিচার, যে কালকের এই বিচারটাই হবে, এইটাই করব। পরে কি করলো না, রাত্রের মধ্যে দুটো সিংহাসন তৈরি করলো সেখানে, একটা স্বর্ণের সিংহাসন আর একটা রূপের সিংহাসন। রূপর সিংহাসনটাকে একটা একই রকম কাপড় চাপা দিয়ে রেখেছে, আর স্বর্ণ সিংহাসনে ওই একই কাপড় চাপা দিয়ে দিয়েছে, একই রঙে। লক্ষ্মী আর শনি দুজনে বিচারের জন্য গেছে সকাল, যেয়ে মহারাজের আসতে দেরি হচ্ছে, তখন ওরা দুজনে দুটো সিংহাসনে বসে আছে। অনেক সময় পরে মহারাজ যে উপস্থিত, তখন বলছে লক্ষ্মী শনি দুজনে বলছে, মহারাজ আসতে দেরি করলে আমাদের বিচার কখন করবে? মহারাজ তখন বলছে, আপনাদের বিচার তো আপনারা করেই বসেছেন, আমি আর বিচার কি করব? তাহলে কেমন, তাহলে যার সেই সিংহাসন পরীক্ষা করো। লক্ষ্মী শনি দুজনে দাঁড়িয়ে
কাপড় উঁচু করে, সে পর্দা উঁচু করে দেখে স্বর্ণ সিংহাসনে লক্ষ্মী বসেছিল, আর রূপর সিংহাসনে শনি বসেছিল। শনি তো ভীষণ রাগান্বিত গেছে, এ কি, আমাকে ছোট করে দিল, বেশ, এইবার দেখবো রাজা তোমাকে কে রক্ষা করে, বলে চলে গেল। মহারাজ খুব চিন্তায় পড়ে গেল। শ্রীহস্ত রাজা প্রত্যেকের জানিয়ে দিয়েছে রাজ্যে সাবধানে থাকতে, কোনো রকমে যেন গ্রহরাজ প্রবেশ না করতে পারে, এইভাবে খুব সাবধানে সতর্কভাবে আছে। এখন কোনো প্রকারে গ্রহরাজ প্রবেশ করতে পারছে না। শ্রীবৎস রাজাকে খেতে দিয়েছে চিন্তা, রানী নিজে হাতে রান্না করে রাজাকে খেতে দিচ্ছে, আর পাখার বাতাস দিচ্ছে, মহারাজ সেবা নেবে। এমন সময় গ্রহরাজ এক ভিখারির রূপ ধারণ করে ভিক্ষার ছলনা করে যে উপস্থিত, দৃষ্টি পড়ল সেই ভাতের উপর। মহারাজ যে অন্ন গ্রাস খাবে বলে সব নিয়েছে, তাতে দৃষ্টি পড়েছে। বললে, যেমনই মহারাজ ব্যঞ্জন অন্ন সমেত গ্রাস করবে, মুখে দেবে যেমন, আর চিন্তা চট করে হাত ধরে ফেলিও। হাত ধরে বলছে, প্রভু আজকের আহার বন্ধ, আহার খেতে পারো না। কেন? ওই দেখো, ওই যে গ্রহরাজ এসে দৃষ্টি দিয়েছে, আজকে তুমি খেতে পারবে না। খাওয়া হলো না, কিন্তু প্রবেশ করতে পারল না গ্রহরাজ, ফিরে আসলো। বেশ কিছুদিন যায়, যাওয়ার পরে মহারাজ বাড়ির মধ্যে একটা কুয়ো তৈরি করেছে, সেই জলে স্নান করে। এখন ওই জলটাকে অশুদ্ধ করতে হবে। গ্রহরাজের এই চিন্তা, কি করে করবে? চারিদিকের দিবানিশি প্রহরীরা পাহারা যায়, কোনোভাবে প্রবেশ করার উপায় নেই। তখন গ্রহরাজ নিজে একটা কালো কুকুরের রূপ ধারণ করিল। কালো কুকুরের রূপ ধারণ করে আছে, আর ওদের মতি ঘুরিয়ে দিচ্ছে প্রহরীদের, দেখ এই যে বৃক্ষগুলো আছে, বৃক্ষকে স্বর্ণ আম হয়েছে গাছে, দেখ তো দোষ, স্বর্ণ আম কোনোদিন গাছে হয়? তাহলে হ্যাঁ, গাছে হয়েছে, দেখ না। এইবার প্রহরীরা সব চলে গেল এক ঘুরতে, যে সেই দেখে যে সত্যি তো স্বর্ণ আম গাছে। মানে এক দৃষ্টিতে ওরা দেখছে, সেই জলের দিকে ওদের আর কারো খেয়াল নেই, লক্ষ্য নেই। সেই অবসরে কুকুরটি তখন সেই জল পান করল, পান করে চলে এসেছে। ওরা আমগুলো দেখে আবার যে যার মতন এসে সব পাহারা দিচ্ছে। রজনী প্রভাত হয়ে গেল, সকালে মহারাজ স্নান করতে যাবে, স্নান করবে যখন জল নিয়ে, এক গন্ডর জল নিয়ে তখন শিরে ঢালবে, তখন হা হা করে হেসে উঠল অট্টহাসি, মানে সেই জল আর কি মহারাজের মস্তকে পড়েছে। ওই মস্তকে যখন মাথায় পড়েছে জল, তখন প্রবেশ করেই ফেলল। তখন থেকে রাজ্যের হাহাকার, অনাবৃষ্টি, ফসল হয় না, শস্যহীন ভূমি, বৃক্ষহীন ফল, জলহীন নদী, পুকুর পুকুরে কোথাও জল নেই। প্রজারা হাহাকার করছে, খেতে পারে না, চিৎকার করছে খাওয়ার জ্বালায়। শ্রীবৎসরাজা চিন্তা করছে, আমার পাপের জন্যে এই যে প্রজারা তো আমারই সন্তান, আমার সন্তান, আমার প্রজারা সব কষ্ট পাচ্ছে, আমি মহাপাপী। আমি রাজ্য ত্যাগ করলে ওরা শান্তিতে বাস করবে, আমি রাজ্য ত্যাগ করি, আমার কষ্ট হয় হোক, কিন্তু আমার প্রজারা সুখে থাক। এই মনে করে
চিন্তাকে বলছে, চিন্তা, আমি রাজ্য ত্যাগ করবো, আমার পাপের জন্য আমাকে যারা সবাই কষ্ট পাচ্ছে, আমি চলে যাব, চলে গেলে আমার প্রজারা শান্তিতে থাকবে, তাতেই আমি শান্তি। চিন্তা বলছে, প্রভু তুমি যে একা যাবে, তোমার সঙ্গে আমি যাব। তো বলছে, না, তুমি তো রাজকন্যা, তুমি যেতে পারবে না, বনে জঙ্গলে ভ্রমণ করতে হবে, আমার কত কষ্ট হবে, তুমি সেই কষ্ট সহ্য করতে পারবে না। চিন্তা তখন বলছে, প্রভু আমি রাজকন্যা, তুমি তুমি তো রাজপুত্র, তুমি রাজপুত্র হয়ে বনের মধ্যে ঘুরবে কেমন করে, বনে জঙ্গলের মধ্যে? আমি তোমার সাথে থাকব, তোমার কষ্ট আমি নিবারণ করব, আমি থাকব, আমি যাবই। তো বলছে, কিছু তো অর্থের দরকার হবে যেতে গেলে, পথে তো কিছু খরচা লাগবে। চিন্তাকে তখন বললেন, রাজা যাও, রাজভাণ্ডার থেকে কিছু অর্থ নিয়ে এসো। চিন্তা রাজভাণ্ডারে দিয়ে দেখে রাজভাণ্ডার খালি, সেখানেও কিছু নেই। ওখান থেকে ফিরে চলে আসলো, এসে বলছে, প্রভু রাজভাণ্ডার শূন্য, কিছুই নেই। তাহলে কি হবে? তাহলে তাহলে আমাদের কাছে যে গহনাগুলো আছে এইটা নিয়েই চলে যায়। তা সেইগুলো খুলে একটা পোটলা মতন করে দুজনে চলে যাচ্ছে। যেতে যেতে ভয়ঙ্কর এক মাঠের মাঝখানে যেয়ে পড়েছে, বিশাল মাঠ। সেই মাঠে যেয়ে দেখে মায়া নদী তৈরি করেছে গ্রহরাজ, বিশাল নদীর ঢেউ, চতুর্দিকে দেখছে নদী আর নদী, জল আর জল। তারপরে দেখে একজন, ওই গ্রহরাজ নিজে আর তার মায়া নৌকা নিয়ে হাজির হচ্ছে। সেখানে এসে বলছে, গো তোমরা কোথায় যাবে গো? তাহলে আমরা নদীর অপর প্রান্তে চলে যাও। বেশ, আমার নৌকায় ওঠো, আমি পার করে দেব। তা তোমরা পার হওয়ার সময় এই মুদ্রাটা আমার কাছে দাও, আমি রেখে দেই, আর এই সঙ্গে সঙ্গে ওঠো তোমরা। যখনই পোটলাটা দিল, সেই সঙ্গে সঙ্গে সেই নৌকা, সে মাঝি, সেই জল, সেই নদী, কিছুই নাই সেখানে। হ হ করে অট্টহাসি শনিদেব হেসে উঠল। তখন বলছে, তাই তো, তো গ্রহরাজ আমাদের তো ভীষণ বিপদে ফেলেছে, চলো যাই আমরা হেঁটে হেঁটে যত দূর যেতে পাই। যেতে যেতে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, সেখানে এক দস্যু ওদের কাছ থেকে কিছু নেবে এই আশা করে রাজাকে মারতে গেল, খড়গ তুলেছে, মারবে খড়গ দিয়ে। শ্রীবৎসরাজ ধার্মিক রাজা, কিন্তু ওর সামনে দস্যু তো পারবে না। কিন্তু অর্থ তো ওদের কাছে নেই কিছু, ওই সুন্দরী মেয়ে লোক দেখে দস্যু ওকে খড়গ তুলেছে, মারবে। কিন্তু শ্রীবৎস রাজার ওই দস্যুকে ধরে গাছের গায়ে আষাঢ় মেয়েটাকে মেরে ফেলে ওখান থেকে এই বন পার হয়ে আবার চলে যাচ্ছে। যেতে যেতে ভীষণ খিদে পেয়েছে, আজ চলতে পারছে না। কি করবে তখন? চিন্তা অস্থির হচ্ছে দুইজনে। এমন সময় কমলা স্মরণ করলো শ্রীবৎস রাজা, মা লক্ষ্মী, মাগো মা, তুমি ছাড়া আর আমার কি আছে, তুমি রক্ষা করো। লক্ষ্মী এক বাঘিনীর মেয়ের রূপ ধারণ করে একটা ঝুড়ি নিয়ে তাতে কিছু মাছ নিয়ে এসে বলছে, তোমরা এই মাছটা নেবে? তা বলছে, হ্যাঁ মাছটা নেবো, আমাদের খিদে পেয়েছে, ভীষণ খিদে, আমরা আর দাঁড়াতে পারছি না। তা বেশ, এই মাছটা তোমরা খাও। আর মাছটা জ্যান্ত মাছ, কি করে খাবে? তাই কখন শ্রীবৎস রাজা চিন্তাকে বলতে, চিন্তা তুমি এই লতা পাতা কিছু জোগাড় করে, এই যে পাথর, লুড়ি পাথর আছে, পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালো, জেলে ওই মাছটাকে পোড়াও, পুড়িয়ে তারপরে আমরা ওই পোড়া মাছ, কাঁচা মাছ কি করে জ্যান্ত খাওয়া যায় না, তো পোড়াও। মানে ওই মাছটাকে পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে এখন চিন্তা করছে, চিন্তা করছে যে এই
যে মানুষ, যে মহারাজ ননী দন্ধি দুগ্ধ ঘৃত মাখন এই সমস্ত আহার করত, রাত হোক আহার করত, আর সেই ব্যক্তির মুখে আমি এই ময়লা মাছ, কালি কয়রা পশুর গায়ে রেগে কি করে দেব? এ তো দেয়া যায় না। তা যাই ওই যে সরোবর থেকে একে ধুয়ে পরিষ্কার করে এনে তারপরে দেব। এই মনে করে উনি সেই মাছটাকে নিয়ে জলে যেয়ে যেমন ধুতে যাবে, আর মাছ থেকে সেই পোড়া মরা মাছ লাফ দিয়ে জলে গিয়ে পড়ল, গভীর জলে। এইবার গ্রহরাজ অট্টহাস হেঁটে উঠল। গ্রহরাজ আর কি খেতে দিল না, তখন ওখান থেকে চলে যাচ্ছে। যাওয়ার সময় বলছে, প্রভু গো, তুমি হয়তো বিশ্বাস করবে না, সেই মাছটা জলে লাফ দিয়ে পড়েছে। তাহলে সে কি মরা মাছ? তাহলে হ্যাঁ প্রভু, মরা মাছ জলে লাফ দিয়ে পড়েছে। আমি চিন্তা করছি যে হয়তো আমি খেয়ে ফেলেছি, তোমাকে দিলাম না এই বলে আমি। তাতে না, তুমি চিন্তা করো না। এ যে সব গ্রহরাজের লীলা বৈচিত্র্য, গ্রহরাজই সমস্ত করছে। চলো মায়ের নাম নিয়ে চলি, আবার কি হবে। চলতে চলতে এবার এই যে নদীর ধারে কাঠুরিয়ার দল, তাদের দেখা পেয়ে বলছে আমাদের কিছু খেতে দেবে। কাঠুরিয়ার দল তারা ঘরে যাচ্ছিল, তাই খেতে দিল। ওখানে বিশ্রাম নিল একটু, নিয়ে ওদের আবার এই লতা পাতা দিয়ে একটা ঘর করে দিয়ে বলছে, এই মরদ, তুই এখানে থাকবি? তা হচ্ছে হ্যাঁ, আমরা এখানেই থাকবো। কাঠুয়ারে এতে সর্দার বলছে, তাহলে আমাদের সঙ্গে চল, জঙ্গলে কাঠ কাটতে যাও। কাঠ বিক্রি করলে কিছু টাকা হবে, পয়সা হবে, আমাদের খাওয়া হবে, কোনো অসুবিধা হবে না। বাজার করবো, ঘাট করবো, তরকারি কিনবো, এইসব করবো। হ্যাঁ, তা আচ্ছা ঠিক আছে। এইবার কাঠ কাটছে, কাঠ কেটে এনে সেই সব বিক্রি করে বেশ ভালো। ও তো রাজা, চেনে তো কোন কাঠের কি দাম। কাঠুরিয়া ও তো চেনে না। এদের সঙ্গে থেকে সেই অনেক দামে মূল্যবান কাঠগুলো বিক্রি করে পয়সা বেশি হয়, তাতে ওদের ভালোই লাগছে। বেশ সুন্দর, ভালো লোক একটা আমাদের সঙ্গে হয়েছে, এই লোকের সঙ্গে থাকলে ভালো হবে। এই মরদ, তুই আমাদের সঙ্গে থাকবি, কোথাও যাবি না। কাঠুরিয়া সব বলে, ঠিক আছে থাকবো। আবার একদিন জঙ্গলে কাঠ কাটতে গেছে, আর সেই সময় ওই নদীতে এক বণিক ব্যবসাদার, সে ওই নৌকা বেয়ে চলে যাচ্ছে। যেতে যেতে একেবারে ঠিক ওই কাঠুরিয়া পাড়ার ওখানে যেয়ে নদীর চরে গ্রহরাজ সেই নৌকাটাকে বাঁধিয়ে দিয়েছে। নৌকা হচ্ছে না, ভীষণ বড় নৌকা। কি হবে উপায়? নৌকা তো কোনো রকমে সচ্ছে না। ভাটার পরে জোয়ার আসলো, জোয়ারেও তো চলবে, তাও তো চলে না। এমন বাধা বাঁধল যে লোক কিছুতেই সচ্ছে না। আর গ্রহরাজ উনি নিজে দৈবক সেজেছে, গণক্কার সেজে এই লাটা পুষি পাশা মাথায় করে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। তা বলছে, ও তোমাদের নৌকা বেঁধে গেছে? তা বলছে, হ্যাঁ ঠাকুরমশা, আমাদের নৌকা এখানে বেঁধে গেছে, এ তো যাচ্ছে না, কি করবো। তাহলে দাঁড়াও, আমি গণনা করতে জানি, আমি গণনা করে বলে দেবো কি হয়েছে। তা হচ্ছে, হ্যাঁ তাহলে আমাদের একটু গণনা করে দেন, তাহলে আপনারা আসুন আসুন, আপনি আসুন, বসুন। বসার জায়গা দিল, বসলো। বসে সেখানে ওই খড়ি পেতে হিজিবিজি তাকে একটু টানলো, টেনে বলছে, আমি গণনা করে আমি সব বলে দেবো, কোনো চিন্তা নেই, সব বলে দেবো আমি। এই চতুর্থ আদিত্য লগ্ন ধনু সামযুক্ত রন্ধাগতি শনি, শনির দৃষ্টি হয়েছে। শনির দৃষ্টি পড়ে তাই এই নৌকা এখানে বেঁধে গেছে। তাহলে কি হবে ঠাকুরমশাই, উপায়? তাহলে উপায় আছে, উপায় ঠিক আছে, উপায় আমি বলে দিচ্ছি। তাহলে কি উপায়? তাহলে সতী নারী যে হবে, সেই বরণ করে দিলে না, এই নৌকা আপনি চলে আসবে। তাহলে তাই, এখানে সতী নারী কোথায় পাবো? তাহলে আরে দেখো না, এইসব কাঠুরিয়া পাড়া, এই পাড়ায় খোঁজ করলেই পাওয়া যাবে। এই নদীর ধারে সব দেখো না, কত
কাঠরিয়া আছে, এদের এদের মধ্যে একজন সতী নারী আছে ঠিকই। এই তখন বলছে ওরা আসবে কেন, ওদের তো পরের বউ, ওরা এইখানে বরণ করতে আসবে কেন? তাহলে আরে বাবা কিছু দিতে হবে ওদের। তাহলে আচ্ছা ঠিক আছে তাই দেবো। তার কাছে ওই 1 টাকা 2 টাকা করে আর কি দিয়েছে, মানে তোমাদের দেবো, আমার এই নৌকাটা বরণ করে দেবে। গরিব মানুষ তো, পয়সার লোভে ওরা সব এসেছে। আর ওদের মধ্যে একজন মহিলা, খুব সে একটু মেয়ে ঠান্ডা গুন্ডা মতন, বা একটু নেতা ক্লাসের আর কি। সে ওই চিন্তাকে বলছে, এই সই, তোকে তো আমি সই বানিয়ে দিলাম, তুই চল আমার সাথে। সে না, আমার স্বামী বাড়ি নেই, স্বামীর বিনা অনুমতিতে আমি যাব না। তাহলে তের স্বামী তো কাঠ কাটতে গেছে, এখন কি হবে না হবে কে জানে। তুই আমার সাথে, আমার সঙ্গে কেউ কিছু করতে পারবে না, কেউ তোকে কিছু বলবে না, চল। ওখানে যেহেতু বরণ করে দিলে 2 টাকা দিয়ে দেবে, হ্যাঁ তুই না 1 টাকা বেশিই নিয়ে নিবি, চল চল, আমি ওই সদাগর সাহেবকে বলে আমি তোকে টাকা বেশি পাওনা করে দেবো। তা বলছে, না দিদি আমি যাব না, আমি গেলে আমার প্রভুর অসন্তুষ্ট হবে, আমি আমার স্বামীর বিনা অনুমতিতে আমি যাব না। আরে অনুমতি অনুমতি কখন থেকে বলছি অনুমতি, রাখো তো অনুমতি, কে কি করবে, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, মেয়ে ছেলের যা ভুলিয়ে ফেলেছে। এইবার ওই ভুলিয়ে ওকে এসে সেই আরো সব মেয়েরা সব বরণ করছে, সে নৌকা ছাড়ে না। আর যেই চিন্তায় এসে নৌকা ছুঁয়েছে, করে নৌকাটা অমনি চলে গেল জলের দিকে। তাহলে দেখলে তো, এই হলো সতী নারী, এ আসলো বলে তাই নৌকাটা রক্ষা পেয়ে গেল। গণককার বলছে, তাহলে কি হবে যদি মাঝখানে আবার কোনো জায়গা যদি নৌকা বেঁধে যায়, তখন সতী নারী কোথায় পাবো? আরে তারা ওকে নিয়ে নে, ওকে নৌকায় করে নিয়ে চলে যা। তখন সকলকে ছেড়ে দিল, চিন্তাকে ধরে রেখে দিল, যদি আবার কোনো জায়গা নৌকা বাঁধে। মেয়ে ছেলে ওকে শক্তিটা পারল না, ওকে বেঁধে রেখে দিল। এবার নৌকা ওখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। এখন কাঠ কাটতে কাটতে শ্রীবৎস রাজা কুড়াল আর চাগাতে পারছে না, মন ভালো লাগছে না, কাঠ কাটবে, কাটতে মানে মন চাইছে না, মন চঞ্চলা হয়ে গেছে। ওই যে বিপদ অন্তর্যামী হয়েছে। তখন ও ছুটে চলে আসলো, এসে দেখে চিন্তা ঘরে নেই। চিন্তা ঘরে নেই, তখন চিন্তা চিন্তা বলছে, আর ওই নদীর ধার দিয়ে যাচ্ছে, আর ওই কাঠরিয়ার বউরা সাক্ষী দিয়েছে, ওই জাহাজে করে নিয়ে চলে গেছে তাকে। এই চিন্তার নাম স্মরণ করছে, চিন্তা চিন্তা বলছে, আর দুবাহু তোলে চিন্তা চিন্তা করে নদীর ধার দিয়ে ছুটছে। ছুটতে 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 যাচ্ছে, এমন সময় নৌকা একটা দেখতে পেল। চিন্তা চিনতে পেরেছে যে আমার স্বামী শ্রীবৎস রাজা দৌড়াচ্ছে। তখন ওই নৌকায় আর কি উঠল, নৌকাটা পাড়ি দিল, পাড়ি দিয়ে ওকে তুলে বলছে, ওকে ডাকছে, ওকে তুলে নাও। নৌকায় তুলে নিয়েছে, তুলে নিয়ে যাচ্ছে। এবার সওদাগর সাহেব চিন্তা করছে, এই মর্দা বেটাটাকে রাখলে তো নৌকায় ঠিক হবে না, একে জলে ধাক্কা মেরে ফেলে দাও। জলে ধাক্কা মেরে ফেলে দিল, যখন জলে ফেলে দিয়েছে, দিলে চিন্তা তো হাত পা বাঁধা, তখন পা দিয়ে লেচিয়ে একটা নৌকার কাঠ ভেঙে জলে ফেলে দিয়েছে। শ্রীবৎস রাজা ওই কাঠ ধরে সাঁচে সাঁচে চলে গেল বাহুদেব রাজার দেশে, সেখানে চলে গেল। আর এই নৌকা চলে যাচ্ছে, চলে যেতে 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 বাহুদেব রাজার দেশে যেয়ে খিদায় আকুষ্ঠিত, মানে আর পাচ্ছে না চলতে। তখন মাকে ডাকছে, মা
আর আমি পাচ্ছি না যেতে, কি করে যাব? তখন মা লক্ষ্মী সুরভিকে বলল, সুরভি তুই চলে যা, যেয়ে ওই আমার ভক্ত শ্রীবৎস রাজা ওকে দুগ্ধ পান করা। তাই তখন চলে আসলো। সুরভি এসে বলছে, বৎস আমার দুগ্ধ তুই পান কর। দুগ্ধ পান করছে কেমন ভাবে? শ্রীবৎস রাজা হাত প্রসারী দুগ্ধ পান করছে, আর এই আঙুরের ফাঁসা দিয়ে যে দুধটা পড়ে যাচ্ছে সেইটা হচ্ছে স্বর্ণে পরিণত। দুধ খাওয়া হয়ে গেল, খাওয়ার পরে ওই স্বর্ণগুলো হাত চাপড়ের ইট তৈরি করেছে করে নদীর ধারে রেখে ওখানে বসে আছে। এখন এই সওদাগর ওখান দিয়ে দেখছে, দেখো তো নদীর ধারে কত আলো ঝিকমিক ঝিকমিক করে হচ্ছে। যে জাহাজ নৌকা চালাচ্ছে চালককে বলে ওখানে যে রাখবে দেখব। দেখে যে সোনার ইট সব সাজিয়ে রেখে দিয়েছে সেখানে। তো বলছে কী করবে? তাহলে আমি কি করবো, এই সোনার ইট এখানে নিয়ে বসে আছি। তো হচ্ছে আমার নৌকায় ওঠো, এগুলো বিক্রি করলে অনেক টাকা হবে, চলো আমার সাথে। আমার সাথে এই বলে ইটগুলোকে জাহাজে তুলে নিল, নৌকার উপরে তুলে নিয়ে যাচ্ছে। যেতে 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 তাই তো এ তো রেখে তো যাবে না, একে নৌকার থেকে ফের ফেলতে হবে, একে ফেলে দিতে হবে। আবার ফেলে দিল। তখন ওই নৌকার কাঠ ভেঙে আবার একখানা কাঠ ভেঙে ফেলে দিল। সেই কাঠ ধরে চলে গেল, চলতে চলতে এক নদী চরে যেয়ে উপস্থিত হয়েছে। আর এই নৌকা চলল ওইভাবে। আরে শ্রীবৎসনাথ নদীর চরে সেখানে সেই রাজার আসল জায়গা যে বাড়ি, সেই জায়গা উপস্থিত হলে সেখানে ওই ফুলের বাগান আছে। এক মালিনী ফুল তুলে ওই মালিনী রাজার বাড়িতে দেয়। বাহুদেব রাজা নাম, তার মেয়ের নাম হচ্ছে গিয়ে ভদ্রা, একমাত্র মেয়ে। ভদ্রা রাত্রে স্বপ্ন দেখে এক রাজপুত্র মানে বাবার এই রাজ্যে এসেছে, বিয়ে দেবে। ওই মানে আরও অনেক স্বয়ংবর, অনেক ছেলে অনেক জায়গাতে খবর নিয়ে আসছে, অনেক ছবি দেখাচ্ছে, কোনোটাই সেই মেয়ের পছন্দ হচ্ছে না। বলছে আমার বাবার রাজ্যে একটা ছেলে এসেছে, সেই ছেলেকেই আমি বিবাহ করব। তার রূপের সঙ্গে আমার কোনো ছেলের রূপে মিলছে না, আমি তাকেই দিয়ে। কিন্তু তাকে তো পাচ্ছে না, সে তো রয়েছে সেই মালিনীর ঘরে। বালুচর থেকে মালিনী তুলে নিয়ে যেয়ে মালিনী পুষছে। মালিনীর সেই গাছের ফুল আগে ফুটত না, কিন্তু এখন অজস্র ফুল ফুটছে, খুব সুন্দর সুন্দর সুগন্ধি ফুল। রাজকন্যা ফুল পেয়ে বলছে, এত ভালো ফুল তো কোনোদিন নিয়ে আসো না, এখন ভালো ভালো ফুল নিয়ে আসছো কোথার থেকে? এই কথায় কথায় বললে, আমাদের বাড়িতে একটা ছেলে আমি পেয়েছি ওই নদীর ধারে, তাকে এনে আমি বাড়িতে রেখেছি, তাহলে কেমন ছেলেটা নিয়ে আসো তো। আর ওই ছেলেটাকে রাজবাড়িতে নিয়ে গেল। রাজা দেখলো, দেখে রাজকন্যা দেখলো, তাকে বলছে, রাখো, আমি যে ঘুমিয়ে দেখতাম এই ছেলেটা, একেই আমি বিয়ে করব। তাই তখন ওকে বিয়ে দিল। কিন্তু ওর তো পরিচয় নেই, তো মালিনীর ছেলে, রাজপুত্র বিয়ে করবে, রাজারা সব অসন্তুষ্ট হলো, সমাজের ক্ষতি, সমাজের অপমান। তখন কি করলো, যে ওকে রাজ্য থেকে অন্য রাজ্যে দিয়ে দেবে। শ্রীবৎস রাজা তখন বলছে শ্বশুরকে, বাহুদেব রাজাকে, যে আপনি ওই নদীর ধারে আমাকে একটা পুড়ে ঘর করে দেন, ওখানে আমার একটা কাজ দেন, আপনার এখানে আমি কাজ করব, আর ওখানে আমাকে থাকতে দেন। বেশ, তাই নদীর ধারে একটা ঘর করে দিল, সেখানে থাকে। তা কি কাজ না, এই নদী দিয়ে যত জাহাজ নৌকা যাবে তাদের শুল্ক আদায় করতে হবে, কর আদায় করতে হবে, এই দায়িত্ব তোমার। বেশ, ঠিক আছে, আমি তাই করব।
এখন এই পাহারা দেয়, আর যত নৌকা জাহাজ যায় সব ইনকোয়ারি করে, চলে যায়, ছেড়ে দেয়। চিন্তার তো অলৌকিক রূপ। চিন্তা করলো, চিন্তা যে আমার এই রূপটাকে তো থাকলে আমার সেসব অসুবিধা হতে পারে। তাই সূর্যদেবকে স্মরণ করলো, হে সূর্যদেব, তুমি আমার এই অলৌকিক যে রূপ তুমি হরণ করে নাও, কুৎসিত রূপ আমাকে দাও। তাই সূর্যদেব চিন্তাকে রূপ দিল কুষ্ঠাবেধি। সমস্ত গায়ে মানে রুধির ঝরছে, পুজ রক্ত এই সমস্ত হচ্ছে, দুর্গন্ধে তার কাছে কেউ যেতে পারে না। কিন্তু নৌকা বেঁধে যাবে বলে কোনো জায়গা আওয়াজ যদি বেঁধে যায়, সেই জন্যে চিন্তাকে ওই সওদাগর কি করেছে, একটা আলাদা একটা জায়গা করে দিয়েছে এই নৌকার মধ্যে, দরজা বন্ধ করে, ওর গন্ধে যাওয়া যায় না কাছে, তাই সেইখানে বদ্ধ হয়ে থাকে। আর সেই নৌকা এখন ওই জায়গায় এসে হাজির। সেই সওদাগর, শ্রীবৎস রাজা দেখলো আমি তোমার নৌকা তল্লাশ করব, নৌকায় কি আছে। তা দেখতে পেল ওর যে সেই যে ইট সোনার ইট, সেটা চিনতে পেরেছে। তা বলছে এখানে রাখো, মহারাজের কাছে খবর দাও। মহারাজকে বললো যে এই নৌকা, এতে যে স্বর্ণ আছে, এই নৌকা যে স্বর্ণগুলো আমার। তাহলে সে কি করে হয়, তুমি মালিনীর ছেলে, তোমার কাছে নৌকা কি করে থাকে, এই স্বর্ণ থাকবে কি করে, সোনার ইট কি করে থাকবে। তা হচ্ছে হ্যাঁ, এর সোনার ইটগুলো আমার। তার বিচার। আর সেই সওদাগর বলছে না, আমি বিক্রি করার জন্য আমি যাচ্ছি, এইটা আমার। এই নিয়ে তার বিচার রাজা করতে হবে। বহু রাজা বিচার করছে কি, যে প্রমাণ কি আছে। সওদাগর বলছে সেইটা আমার, তুমি বলছো আমার, তাহলে তোমাদের কি প্রমাণ আছে। সওদাগরকে জিজ্ঞাসা করছে তোমার এটি কি প্রমাণ। তাহলে আমার গোটা ইট, 500 ইট সোনার। শ্রীবৎসকে জিজ্ঞাসা করছে তোমার কি প্রমাণ আছে। না, আমার দুভাগে ভাগ করা, কারণ হাতে যে চাপড় মেরে যে দুটো ভাগ একসঙ্গে করেছে, মাঝখান দিয়ে ফালি দেওয়ার দাগ আছে, তা হচ্ছে তার প্রমাণ। তাহলেই দেখো, সেই ইটটাকে দুভাগ করে ফেললো। তা বলছে তাহলে তোমার কথাই সত্য, ইটগুলো তোমার। তাহলে মহারাজ আরও আছে। কি আছে না, ওই নৌকায় দেখো একটা মেয়ে আছে, মহিলা। তা ঘুরে দেখলো, দেখে কোনো জায়গা নেই, মহিলা কি বলতে কিছু নেই, একটা ঘরে বন্ধ আসছে, তালা দেওয়া। তা হচ্ছে ওর মধ্যে কি আছে বার কর। তা হচ্ছে ওখানে তো পচা গন্ধ যাওয়া যায় না, তা হচ্ছে ওকে বার করতে হবে কি আছে ওর মধ্যে। তালা খুলে তাকে বার করলো চিনতে পেরেছে আপন স্বামীকে। তখন শ্রীবৎস বলছে চিন্তা, তোমার এই রূপ কেন। তাহলে আমি সূর্যদেবকে সাধনা করেছি, তাই আমার এই রূপ। তাহলে তুমি নিজের স্বরূপ মূর্তি ধরো। তাই সূর্যদেবকে স্মরণ করলো, সূর্যদেব তখন স্বরূপ মূর্তি দিয়ে দিল। তখন বলছে এই চিন্তা হচ্ছে আমার প্রথম স্ত্রী। এইবারে দুজনে মিল হয়ে গেল, দুটো বউ হয়ে গেল। এদিকে ওই ভদ্রা আর চিন্তা, শ্রীবৎস রাজার দুটো বউ হলো। আমার সময় গ্রহরাজ এসে এক ব্রাহ্মণের রূপ দান করেছে, বলছে শ্রীবৎস, তোমার কষ্ট শেষ হয়ে গেছে, পাপের প্রায়শ্চিত্ত শেষ, এবার তুমি রাজ্যে যেতে পারো। তবে একটা শর্তে, তুমি রাজ্যে যেয়ে প্রচার করবে আমার পূজা হয় যেন, গ্রহ পূজা, শনি পূজা, প্রত্যেক শনিবারে দিন যেন আমার পূজা হয়। তুমি আগে আমার পূজা করবে, তারপরে তোমার প্রজাবিন্দুর সবাই শান্তিতে থাকবে। যাও, তুমি ফিরে চলে যাও। ওইখান থেকে গ্রহরাজের পূজা আরম্ভ হলো। এইখানে আমি সমাপ্তি করলাম। হরে কৃষ্ণ।